আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। থমথমে পার্বত্য অঞ্চলে পাহাড়ি সংগঠনগুলোর অবরোধে যান চলাচল বন্ধ। সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি করার ঘোষণা। সরকারকে অস্থিতিশীল করতেই পার্বত্য অঞ্চলে সহিংসতা বলে বিএনপির দাবি। ছাত্র রাজনীতি বন্ধ করা ভালো সিদ্ধান্ত নয় মন্তব্য। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগে পরিবেশ উপদেষ্টার আহ্বান। দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় গুরুত্ব আরোপ। এবং কৃষি গবেষণায় শিল্প ও বাণিজ্য বিকাশে চীনের উহানে কৃষি পণ্যের প্রদর্শনী। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধনে রাখছে ভূমিকা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি দেখতে এবং করণীয় ঠিক করতে খাগড়াছড়ি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা। পার্বত্য এলাকায় সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে তারা মত বিনিময় করেন। মত বিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানোর উপর গুরুত্ব দেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সেই তুচ্ছ ঘটনাকে ঘিরে আজকে সারা পার্বত্য অঞ্চলে বিশেষ করে রাঙামাটি এবং খাগড়াছড়িতে ঘটে গেল, অনেকগুলো প্রাণ নষ্ট হলো, সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আবেদন ছিল, দাবি ছিল যে আমরা খাগড়াছড়িকে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো। যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও সেদিকে আরও লক্ষ্য রাখা। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে রাঙামাটি ও খাগড়াছড়িতে দুটি সংগঠনের ডাকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধে জেলা দুটিতে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটিতে সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি সার্বিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। সহিংসতার ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। শুক্রবার এক বার্তায় খাগড়াছড়ি ও রাঙামাটির সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর। সুব্রত গাইন, চ্যানেল আই। বিএনপি বলেছে পার্বত্য অঞ্চলের সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সরকারকে অস্থিতিশীল করতেই এমন ঘটনা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দলের মহাসচিব বলেছেন সরকারের উচিত এমন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা। ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো ভালো সিদ্ধান্ত নয় মন্তব্য করে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে চাইলে তা সম্ভব হবে না, তাদের উচিত দ্রুত নির্বাচন দেয়া। রাহুল রায় রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময়টা অনেকটা অনানুষ্ঠানিক, তবে অনেক ইস্যুতেই কথা বলেছেন তিনি। শুরুতেই কথা বলেন পার্বত্য অঞ্চলে সহিংস ঘটনা নিয়ে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমার,
কে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোতে ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্শাল গভর্নমেন্ট এন্ড দিস গভর্নমেন্ট। মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের নিয়মিত আলোচনা করা উচিত। অন্তর্বর্তী সরকারে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। দীর্ঘ সময় থাকে চেষ্টা করে থাকতে পারেনি, পারবে না, কেউই পারবে না। সুনার দ্য বেটার। যদি মাথায় কেউ বুদ্ধিমান হয়, এই ধরনের গভর্নমেন্টকে দ্রুত নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান এটা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কার প্রস্তাবে থেমে থাকলে হবে না, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির স্মরণ সভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই বিএনপির বড় লক্ষ্য। যেই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব। এবং শুধু তাই নয়, এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই 100% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব। গণ অভ্যুত্থানের সত্যিকারের অংশীদার যারা, তারা এর সুফল ভোগ করতে পারছেন না বলে মনে করছেন অংশীজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান। লায়লা নওশিনের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের শাসনামলে বিরোধী মতকে দমন পীড়নের কারণে সবাই যখন নিশ্চুপ, তখন জীবন বাজি রেখে অনেকেই প্রতিবাদ করেছেন। সে কারণে মামলাসহ নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন তারা। সিজিএস আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সেমিনারে এমন কথাই তুলে ধরেছেন বিগত সরকারের সময় নির্যাতিতরা। প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ করতাম, সেই মানুষটা একদম চুপ হয়ে গিয়েছিলাম, মানে ভয়ে আমি কথাও বলতে পারতাম না। আমাকে ভাবতে হচ্ছে আমার জীবন বাঁচবে কিনা, আমার জমিতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা। এখন এটা নতুন কিছু না, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? গণ অভ্যুত্থান পরবর্তী সংকট নিয়েও কথা বলেন বক্তারা। এবং সরকার যে সে আসলে ডিসফাংশনাল, মানে আপাতত ডিসফাংশনাল শো হচ্ছে, তো এটা কোনোটাই আসলে আমাদের এই গণ অভ্যুত্থানের জন্য পজিটিভ কিছু না। প্রাইম মিনিস্টার অফিস যেটা কারা চালায়, আমরা চালায়, স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। অন্তর্বর্তী সরকারকে গণমানুষের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। আপনারা যদি মনে করেন যে এক স্বৈরাচারের পর আরেক স্বৈরাচার, আসলেই যদি এই বিলিভ করেন, তা আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন। নানান ধরনের ঘটনা যে বিভিন্নভাবে তারা ঘটিয়েছে, মানে এমন কোনো পথ নাই যে পথগুলো তারা চালিয়েছে। এখন এই সবগুলো জায়গা থেকে আবার রাষ্ট্রটাকে বের করে নিয়ে আসার প্রশ্ন। বিগত সরকারের সময়ে গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়, উঠে আসে প্রত্যাশার কথাও। গত কয়েক বছর আমার উপর দিয়ে অনেক কিছু গেছে, আমাকে ফলো করা হয়েছে, আমার এখানে পুলিশ পাঠানো হয়েছে, আমার
ব্যাংকের হিসাব নিকেশ খতিয়ে দেখা হয়েছে, ট্যাক্স ফাইল খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু ডিজিএফএনএসএই আমার অফিসের আমার কলিগরা এখানে অনেকেই আছেন যাদেরকে সপ্তাহে সপ্তাহে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা ইন্টারোগেট করা হয়েছে। আমরা যে কষ্টগুলোকে একসাথে নিয়ে কষ্ট থেকে উত্তরণের পথে একটা যাত্রা শুরু করেছি, সে যাত্রা যতই চ্যালেঞ্জিং হোক না কেন আমরা যেন একজন আরেকজনের হাতটা ছেড়ে না দেই। প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে, তা নাহলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে এবং আমরা কাউকে কিন্তু দোষারোপ করতে পারবো না। সংকট মোকাবেলা করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন আলোচকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস পালন ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীকে জীবন, জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে এর সুরক্ষা ও নাব্য ফেরানোর বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। মানব সভ্যতার অগ্রযাত্রার অন্যতম অনুঘটক নদী। হাজার বছর ধরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজস্র নগর ও সভ্যতা। সময়ের বিবর্তনে দখল দূষণে বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে গেছে অসংখ্য নদী। অস্তিত্ব সংকটেও অধিকাংশ নদী। এমন বাস্তবতায় নদী নিয়ে কাজ করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মানিত করতে দেশে প্রথমবার চালু হল মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড। এবছর ব্যক্তি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। গবেষণা ক্যাটাগরিতে গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। Mr. Mukeed Majumdar Babu, Mr. Mohammed Azaz, and Mr. Iftekhar Mahmood. You all do amazing work, and I've been so impressed to read about your accomplishments. And for some of you, I knew about your work well before this. আমাদের খাদ্য, আমাদের কৃষি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সবকিছু নদী কেন্দ্রিক, নদী নির্ভর। কিন্তু সেই নদী কিন্তু দিন দিন আমরা দেখতেছি যে আমাদের চোখের সামনে প্রতিদিনই হারানো নদীর তালিকায় একটি একটি করে নদী যুক্ত হচ্ছে। বাংলাদেশের এক সময় হয়তো আমরা আমাদের জীববৈচিত্র্য, আমাদের প্রাণী বৈচিত্র্য আমরা দেখব না, কিন্তু বাবুভাইয়ের যে ডকুমেন্টেশন তৈরি করেছেন সেটা দিয়ে আমাদের বাংলাদেশের জীববৈচিত্র্য আরও অনেক দিন বেঁচে থাকবে। আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, সব পক্ষের কার্যকর অংশগ্রহণেই মিলবে মুক্তির রূপরেখা। তো নদী নিয়ে কাজটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো কাজের ক্ষেত্রে মানবাধিকার থেকে শুরুবাইরা মানবাধিকারের কথা বলে অনেক কাজ করে অনেক কষ্ট পেয়েছেন। আমরা মনে করি নদী নিয়ে কাজ তার চেয়ে অনেক বেশি রিস্কি, কারণ হচ্ছে নদীর সাথে বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্ক। নদী এবং পরিবেশ এইটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে একটা খুবই গভীর রাজনৈতিক ইস্যু, এবং কোনো ধরনের রাজনৈতিক বন্দোবস্ত এবং পরিকল্পনা এবং সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং বাংলাদেশের রিভারকে অলওয়েজ একটা অর্নামেন্টাল বিষয় হিসেবে পাবলিক ফেজে দেখানো হয়েছে। We can have so many different initiatives around, but if we don't have the right institutional coordination around managing rivers, then we would not be able to work around policy priorities, investment priorities, programming. দেশের বেশিরভাগ নদী দূষিত উল্লেখ করে অতিথিরা বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী রক্ষায় কার্যকর উদ্যোগের বিকল্প নেই। আমাদের কিন্তু সমস্যা দিন দিন অনেক বেড়ে গেছে। আজকে কিন্তু দেশকে ভালো রাখার যুদ্ধ, এবং দেশকে ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। যদি আমরা সচেতন না হই আর আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম, সেটা দিয়ে কিন্তু আমরা সামনে আগানোর জন্য আরও ইন্সপায়ার্ড হব। সুতরাং
আমাদের কিন্তু অনেক দায়িত্ব। এখন একটা আশার আলো দেখছি সামনে, এবং সেই আশার আলোটা যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি এবং এই আশার আলোকে ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা তো নদীগুলোকে দূষণ মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো। সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। যদি সংস্কারের কথা বলি, আমি সব সংস্কার কাগজে কলমে সুন্দর করে লিখে দিলাম, কিন্তু যারা ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তারা যদি সেই সংস্কারটা মনস্তত্ত্বে ধারণ না করেন তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও কানাডার ওয়ার্ল্ড রিভার্স ডে হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজনের সহযোগী নেকম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সহ 5টি সংগঠন। আলিমাল ব্রাজি, চ্যানেল আই, ঢাকা। চীনের কৃষি বিষয়ক উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু খাদ্য উৎপাদন নিয়ে গবেষণাই নয়, কৃষি পণ্য উৎপাদন, বিপণন এবং মূল্য সংযোজনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধন রচনাতেও ভূমিকা রাখছে। এমন একটি উদ্যোগ নিয়েছে চীনের হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। তারা আয়োজন করেছে বিভিন্ন কৃষি পণ্যের প্রদর্শনীর। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চীনের হুবেই প্রভিন্সের রাজধানী উহান শহরে কৃষি পণ্যের নানা উপকরণ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। এই আয়োজনের উদ্দেশ্য কৃষি শিক্ষা এবং গবেষণার সঙ্গে কৃষি শিল্প তথা কৃষি বাণিজ্যের একটি যোগসূত্র তৈরি। আপনি জানেন, হুবেই প্রদেশের চারপাশে অনেক নদী ও খালবিল আছে। প্রচুর প্রাকৃতিক মাছ যেমন আছে, আছে চাষের মাছও। সামুদ্রিক মাছ নেই, আছে অল্প পরিমাণে। এই যে দেখুন, এটা মাছের আচার, খেতে খুব মজা। বিভিন্ন পণ্যের প্রক্রিয়াজাতের মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজনে বাড়ছে বাণিজ্যিক প্রসার। এটা প্রসেস করা ডিম, খুব সুস্বাদু আর পুষ্টিকর। এটা মুরগির ডিম? হ্যাঁ, মুরগির ডিম, কিন্তু ওপাশের নীল রঙের ডিমটা দেখছেন, ওটা বিশেষভাবে প্রক্রিয়াজাত, লো প্রোটিনের স্বাস্থ্যকর একটি ডিম। এতে মূল্য সংযোজন করা হয়েছে। এটা কি চাষ করা মাশরুম নাকি প্রাকৃতিক মাশরুম? এ পাশেরটা চাষ করা আর ও পাশেরটা প্রাকৃতিক। এখানে অনেক জাতের চাল আছে। এটি আমাদের দেশীয় একটি আদি জাত। এটি বেশ পুষ্টিকর। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেমন লাভবান হচ্ছে, উন্মুক্ত হচ্ছে শিক্ষার্থীদের কর্মসংস্থানের খাত। এইসব উদ্যোগে উৎপাদক থেকে ভোক্তা সবাই লাভবান হচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীদের কাজের পরিসরও বাড়ছে। এ ধরনের উদ্যোগ চীনের কৃষি উৎপাদনে রাখছে সুদূর প্রসারী প্রভাব। প্রতি মুহূর্তেই পৃথিবীতে প্রস্তুতকৃত খাদ্যের প্রয়োজন, মূল্য সবকিছুই বাড়ছে। চীন সরকার এটাকে অনুধাবন করে বিশাল জনগোষ্ঠীর এই দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের জন্য কৃষি থেকে উৎপাদিত খাদ্যপণ্যকে এক্সিবিশনে নিয়ে এসছে, যার মাধ্যমে তাদের নিজস্ব বাজার এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে চাচ্ছে। তারই একটি উদাহরণ হুবেই এগ্রিকালচার এই ফেয়ার। হুবেই উহান থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আমাদের এখনকার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। চ্যানেল আই সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে ইসরায়েল বিমান হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী আকিলের নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ এখনও কিছু জানায়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের ওই বিমান হামলায় 12 জন নিহত ও 66 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আকিল ছাড়া বাকি 11 জনের 10 জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করেছে ইসরায়েল। হামলার সময় হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছিলেন ইব্রাহিম আকিল।
ইসরায়েলের ওই হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হিজবুল্লাহর অভিজাত রদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ নেতা আকিল যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড লিস্টে ছিলেন। সম্প্রতি তার মাথার দাম $70 লাখ মার্কিন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। জুলাইতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবার রোপা আউশের ভালো ফলন পাচ্ছেন চাষিরা। রোগবালাই কম হওয়ায় খরচও কম হয়েছে। নানা সুবিধার কারণে এই ধান আবাদে আগ্রহ বেড়েছে চাষিদের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পদ্মার তীব্র ভাঙনে হারিয়ে যাচ্ছে শরীয়তপুরের পাইনপাড়া চর। 2 মাসের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। ভাঙন ঝুঁকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ সহ 200-র বেশি বসতবাড়ি। এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই তীব্র হচ্ছে ভাঙন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকদের ব্যাংকিং বিষয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় 5 দিনের এই কর্মসূচির উদ্বোধনী দিনে কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক FICSD আবু হেনা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক চট্টগ্রাম অফিস মোহাম্মদ আশিকুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক FICSD মোহাম্মদ মহসিন হোসাইনি এবং অন্যরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নতুন বাংলাদেশ গঠনে প্রান্তিক নাগরিক হিসেবে প্রতিবন্ধীদের অবস্থান জনপরিসরে দৃশ্যমান করতে এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে উৎসাহিত করার লক্ষ্যে মুক্ত আলোচনা হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস বি স্ক্যান আয়োজিত জনপরিসরে অদৃশ্য প্রতিবন্ধী নাগরিক বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের প্রত্যাশা শীর্ষক মুক্ত আলোচনায় বিশিষ্টজনরা অংশ নেন। আয়োজনে সহযোগিতা করে প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ PNSP এবং সাইট সেভার্সের সমতার বাংলাদেশ ক্যাম্পেইন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জন আকাঙ্ক্ষার শীর্ষক আলোচনা সভা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আলোচনায় সংবিধান সংস্কার প্রসঙ্গে নানা অভিমত তুলে ধরেন বিশিষ্টজনরা। অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সংবিধান গবেষক অ্যাডভোকেট আরিফ খান এবং রাজনীতি ও শাসন ব্যবস্থা গবেষকরা। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামুন আবদুল্লাহ হিল।